আজকে আরও বিশদে জানার প্রয়োজন আছে বই কি আরও অন্যান্য অ্যাঙ্গেল থেকে। 100 পয়েন্ট রোস্টার, যেটা সবচেয়ে চর্চিত বিষয়, 100 পয়েন্ট রোস্টার এবং সিএমপি 2016 রুলসকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছে, এবং তোমার 10 নম্বরে যে মামলা এক্সপিরিয়েন্স, সেটাও তো কোথাও না কোথাও 10 নম্বর মামলাটা একটু উইক হয়ে গেল। বিষয়টা হচ্ছে যে মাল্টি র্যাঙ্কিংটা হয়েছে কিভাবে এবং 100 পয়েন্ট রোস্টার কিভাবে মানা হবে। তাহলে এসএলএসটি 2025-এর ফাইনাল মেরিট প্যানেল পাবলিশ হয়ে গেছে। 12,000-এর মতো মেরিট প্যানেল হয়েছে, ইমপ্যানেলড, এবং বাকি 6,000-এর মতো প্রায় ওয়েট লিস্টেড আছে, আর কিছুজন রিজেকশন লিস্টে আছে। যাই হোক, সেগুলো ব্যাপার সবাই জানো। এবার যেই বিষয়টা নিয়ে সবাই কনফিউজ আছো বা সবাই বিব্রত বোধ করছো, সেটা হচ্ছে র্যাঙ্কিংটা। এই র্যাঙ্কিং বিষয় নিয়ে অনেকেই অনেক রকমভাবে প্রশ্নের সম্মুখীন হচ্ছে, এবং প্রচুর আমার কাছে মেসেজ আসছে, কল আসছে সেই র্যাঙ্কিং বিষয়টা জানার জন্য। আমি গতকালকে সঙ্গে সঙ্গে একটা ভিডিও করে 2016 পরিপ্রেক্ষিতে মাল্টি র্যাঙ্কিং বিষয়টাকে পরিষ্কার করার কথা বলেছিলাম, এবং যে নোট কথাটা লেখা ছিল মেরিট প্যানেলের লিস্টে, সেই নোটটাকে বিশদে বর্ণনা করেছিলাম। আজকে আরও বিশদে জানার প্রয়োজন আছে বই কি আরও অন্যান্য অ্যাঙ্গেল থেকে। 100 পয়েন্ট রোস্টার, যেটা সবচেয়ে চর্চিত বিষয়, 100 পয়েন্ট রোস্টার এবং সিএমপি কম্বাইন্ড মেরিট প্যানেল। এবার 100 পয়েন্ট রোস্টার বিষয়টা ডিআই থেকে যায়, এবং স্কুল ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ, ভ্যাকেন্সি, জেন্ডার ওয়াইজ সেগুলো ভ্যাকেন্সি হয়ে যায়, যার জন্য 2016-তে বিভিন্নভাবে 4টে 5টে একজন ক্যান্ডিডেট 4টে 5টে জায়গায় পজিশন পেয়েছিল। এবারে মাল্টি র্যাঙ্কিং কথাটা বলেছে ঠিকই, কিন্তু মাল্টি র্যাঙ্কিং কথাটা জেন্ডার বেসিসে হচ্ছে, শুধু ক্যাটাগরি ওয়াইজ হচ্ছে না। জেন্ডার মেল ফিমেল এবং ফিমেল এই দুটো ক্যাটাগরির ক্ষেত্রেই মাল্টি র্যাঙ্কিংটা হচ্ছে, এবং কাস্ট ক্যাটাগরির ক্ষেত্রে মাল্টি র্যাঙ্কিংটা খুবই কম, শুধু ফিমেলদের ছাড়া। অর্থাৎ একজন ফিমেল যদি মেল ফিমেলে জায়গা পায়, তাহলে সে ফিমেলেও জায়গা পেয়েছে, এটা। বাকি একজন ওবিসি এ মেল যদি জেনারেলে জায়গা পায়, ওবিসি এতে তার জায়গা হয়নি। তো এই ব্যাপারটায় কীভাবেই দেখা হচ্ছে, এসএসসির যে ভিউ পয়েন্টটা কী, এবং সেই রুলসের সঙ্গে সেই ভিউ পয়েন্টটা কতটা মিলছে, বা 100 পয়েন্ট রোস্টারের সঙ্গে সেটা কিভাবে অ্যাডহেয়ার করছে, বা পরবর্তীকালে কোনো রকমের কোনো মামলা মোকদ্দমার সম্মুখীন হতে পারে কিনা এই ব্যাপারটা, ঠিক আছে, লিগ্যাল কোনো ফল্টের মধ্যে থাকে কিনা, সেটাই এখন চর্চিত বিষয়। এটা আমি আমার মতো করে আবার একটু ক্লারিফাই দেওয়ার চেষ্টা করছি বিশদে। বরং তার আগে বলে দিই যে 10 মার্কের মামলাটা কোথাও না কোথাও দুর্বল হয়ে গেল। মেরিট প্যানেল পাবলিশ হওয়ার পর এক্সপিরিয়েন্সের যে 10 মার্ক, সেই মামলাটা সে তো চলছেই, শুনানি জবাবি, সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট। যেহেতু মেরিট প্যানেল পাবলিশ হয়ে গেল উইথ 10 মার্কস এক্সপিরিয়েন্স নিয়ে, প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স, এবার এই 10 মার্কস যদি ক্যান্সেল হয়, তাহলে পুরো প্যানেলটাই ক্যান্সেল, পুরো রুলটাই ক্যান্সেলড, গ্যাজেটটাই ক্যান্সেল। এত বড় আস্পর্ধা বা এত বড় একটা ডিসিশন নিতে পারে কি না, সেটাই দেখার, ঠিক আছে। সেটা শুনানি জবাবি চলতে থাকবো। আমাদের বিষয়টা হচ্ছে যে মাল্টি র্যাঙ্কিংটা হয়েছে কিভাবে, এবং 100 পয়েন্ট রোস্টার কিভাবে মানা হবে। তাহলে যখন কাউন্সেলিং শুরু হবে স্কুল ওয়াইজ, কাউন্সেলিংও 27 তারিখে হয়তো নোটিফিকেশন আকারে জারি করতে পারবে কবে থেকে কাউন্সেলিং হবে। এবার সেই কাউন্সেলিংয়ের সময় 100 পয়েন্ট রোস্টার কীভাবে মানা হয়, কেননা 100 পয়েন্ট রোস্টার তো একদম লিগাল একটা সিস্টেম, ঠিক আছে। সেটা না হলে ক্যাটাগরি, জেন্ডার, কাস্ট এগুলোকে মান্যতা দেওয়া হবে না, সাংবিধানিক একটা নিয়ম। তো সেই ম্যাটারটাই কীভাবে বা মেনটেন করার আছে, ওপেন টু অল করে। সাপোজ কোনো এসসি প্রার্থী জেনারেলে জায়গা পেয়েছে, আর এসসিতে তার জায়গা নেই, তাহলে সেই এসসি প্রার্থী জেনারেল হিসাবে তার কাউন্সেলিং হবে। এবার সে জেনারেল হিসাবে সে যেখানে পায়, যে স্কুলে জেনারেল হিসাবে আছে, তাকে সেখানে নিতে হবে কাউন্সেলিংয়ে। তাহলে তার এসসি প্রার্থী পদটা কী হলো, তাহলে তার এসসি যে ক্যাটাগরিটা আছে ক্যান্ডিডেট হিসাবে, তার ক্যান্ডিডেটের জায়গায় অন্য একজন এসসি নিবে। এবার অন্য একজন এসসি যিনি তুলনামূলক কম র্যাঙ্ক করেছে বা তুলনামূলক কম মার্কস পেয়েছে হয়তো সব দিক দিয়ে, সেই এসসি তার এসসির যে 100 পয়েন্ট রোস্টারে যে তার এসসির যে ভ্যাকেন্সি, সেই এসসিটা ফিল আপ করবে।
এইভাবেই হবে। অর্থাৎ কোনো ওবিসি এ প্রার্থী যদি জেনারেলে পায়, তাহলে সে জেনারেলে যাচ্ছে, জেনারেলে তার কাউন্সিলিং হবে, সে যেই স্কুল হোক না কেন। এক্ষেত্রে তার স্কুল চয়েস করার যে পরিসীমাটা সেটা সীমিত হয়ে গেল। সে স্কুল চয়েস এখন তার ক্যাটাগরি ওয়াইজ হচ্ছে না, তার সিঙ্গেল ক্যাটাগরি হচ্ছে, এবং সিঙ্গেল ক্যাটাগরি ওয়াইজ তার জেনারেলে যেখানেই পড়ুক না কেন তাকে সেখানে নিতে হবে। তার যে নিজস্ব ক্যাটাগরি ওবিসি এ, সেটা যদি তার বাড়ির পাশেও হতো, স্কুল তবু সে নিতে পারছে না আর, কারণ ওবিসি এতে অলরেডি তার ছেড়ে যাওয়া প্রার্থী পদটা সেটা অন্য কোনো তুলনামূলক কম নাম্বার পাওয়া প্রার্থী সেখানে ফিল আপ করেছে। এইভাবে 100 পয়েন্ট রোস্টার মেনটেন হচ্ছে প্রত্যেকটার ক্ষেত্রে। এবার এসসি বা ফিমেল ক্যাটাগরি যারা আছে তারা দুই জায়গায় র্যাঙ্ক করছে, তাহলে তাদের ব্যাপারটা, যেহেতু ফিমেল স্কুল আছে, গার্লস স্কুল আছে, এবং একজন ফিমেলের যেহেতু বয়েজ স্কুলেও যাওয়ার অধিকার আছে, তাহলে সেই ক্ষেত্রে একজন ফিমেল প্রার্থী সে তার ক্যাটাগরি, তার জেন্ডার ক্যাটাগরি হিসাবে নোটের অনুযায়ী জেন্ডার ক্যাটাগরি হিসাবে সে দুটো পদে বা দুটো জায়গায় চুজ করার অপশন পাচ্ছে, নাকি তার কাস্ট ক্যাটাগরি অনুযায়ী। কাস্ট ক্যাটাগরি অনুযায়ী সে অ্যাজ ইউজুয়ালি যেরকম মেলদের ক্ষেত্রে করা হয়েছে সিঙ্গেল র্যাঙ্কিং, সেরকম সে সিঙ্গেল র্যাঙ্কিং হিসাবেই যাচ্ছে। শুধুমাত্র পার্থক্য এটাই যে সে আইদার মেল ফিমেল স্কুলে চয়েস করবে বা তার নিজস্ব ফিমেল স্কুলে চয়েস করবে, এইটুকুই। ঠিক আছে, অন্যান্য ক্যাটাগরির ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। হ্যাঁ, তবে এক্ষেত্রে স্কুল কাছাকাছি স্কুল পাওয়ার সম্ভাবনা কম, কিছুটা ভাগ্যের উপর রয়ে গেল। অর্থাৎ তার নিজস্ব ক্যাটাগরির ক্ষেত্রে যদি কাছের স্কুল হয় সে চুজ করতে পারবে না, কেননা সে সেটাকে সারপাস করে ভালো র্যাঙ্ক করে সে জেনারেলে গেছে, জেনারেল হিসেবে তাকে যে কোনো স্কুল চয়েস করতে হবে জেনারেল ক্যাটাগরি স্কুলে। তার ক্যাটাগরি স্কুলটা অন্য কেউ এসে ফিল করেছে, এভাবে 100 পয়েন্ট রোস্টার মেনটেন হচ্ছে। আচ্ছা, তো এই অনুযায়ী সব কিছুটাই যা এ পর্যন্ত যা বোঝা গেল মেরিট প্যানেল দেখে। এবার অনেকে বলছে ওয়েটিং যারা আছে, 8,000-এর মতো ওয়েটিং আছে, তারা কতটা পাবে আর কি। বিভিন্ন জন বিভিন্নভাবে বলছে, বিশেষ করে ফিমেলরা, কেননা ফিমেলদের ওয়েটিং মাল্টি র্যাঙ্ক হয়েছে, মেল ফিমেল ক্যাটাগরিতে হয়েছে, আবার তার নিজস্ব ফিমেল ক্যাটাগরিতেও হয়েছে। তো এই ক্ষেত্রে বলবো আমি যে ফিমেলদের ক্ষেত্রে কিছুটা সম্ভাবনা বেশি, কেননা একজন ফিমেল যেহেতু দুটো র্যাঙ্ক করেছে, তো সেক্ষেত্রে তার একটা র্যাঙ্কে সে পজিশন পাবে, যেই র্যাঙ্কটা সে ছেড়ে দিবে সেই র্যাঙ্কটার ক্ষেত্রে ওয়েটিং লিস্ট থেকে আসার সম্ভাবনা বেশি আছে। আর বাকি যারা 2016 যারা ইম্প্যানেল আছে, তারা যদি মানে ইম্প্যানেল হয়ে থাকে, তাদের ডিসক্রিপশন, তারা যদি স্কুল জয়েন করে বা চুজ করে তাহলে ঠিক আছে, না চুজ করে তাদের ভ্যাকেন্সিগুলো যখন খালি হয়ে যাবে তখন সেই ভ্যাকেন্সির রেসপেক্টে ওয়েটিং থেকে ডাকবে তখন। তো এই হচ্ছে পুরো প্রক্রিয়াটা যেটা আমার কাছে বোধগম্য হলো সেটাই। ঠিক আছে, 2016কে টোটালি এরা বাইপাস করেছে। 2016 যে নিয়ম, সেই নিয়মটাকে এখানে মানা হয়নি, ওই জন্যই আবার নতুন করে একটা মামলা হয়েছে। 2016 রুলের পরিপন্থী হিসাবে 2025-এর রুলটাকে দেখানো হয়েছে কোর্টে, হাইকোর্টে, এবং হাইকোর্টে একটা মামলাটা গৃহীত হয়েছে। দেখা যাক কী হয়। দেখো, হাইকোর্টে 2016 রুলসকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছে, এবং তোমার 10 নম্বরের যে মামলা এক্সপিরিয়েন্স সেটাও, তো কোথাও না কোথাও 10 নম্বর মামলাটা একটু উইক হয়ে গেল। দেখা যাক শুনানি জবাবি এসএসসির যে স্টেপ আরও অন্যান্য প্রাসঙ্গিক তথ্যগুলো দিয়ে শেষ পর্যন্ত কী দাঁড়ায়, এবং 27 তারিখে কী নোটিফিকেশন আসে। তারপর যদি কোনো কিছুর ভুল হয়ে থাকে এসএসসির তরফ থেকে, নিশ্চয়ই কলেজেন্ডাম আকারে নোটিফিকেশন জারি করবে। আপাতত দেখতে হবে, যখনও কোনো কিছু আপডেট আসবে আমি দিতে থাকবো।